প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। প্রথম পর্বের সকল টেকনোলজির ম্যাথমেটিক্স অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের অধ্যায় 1 অর্থাৎ প্রগমন বা ধারার গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম তার বাকি অংশগুলো, অর্থাৎ যে অংশগুলো বাকি আছে আজকে সেগুলো আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো গত ক্লাসে তোমাদের প্রয়োজনীয় সূত্রগুলো সহ অতি সংক্ষিপ্ত হয়তো আলোচনা করেছিলাম। আজকে বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে তোমাদের জন্য আলোচনা করব। তো মনে করি তোমরা সবাই বাসায় আমি যে অঙ্কগুলো সমাধান করে দিয়েছি বা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করেছো এবং করার চেষ্টা করেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম, বিশেষ করে সমান্তর ধারা এনতম পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, গুণোত্তর ধারা এনতম পদ, গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, সমান্তর ধারার মধ্যক, গুণোত্তর ধারার মধ্যক, এগুলো আলোচনা করেছিলাম। আরও যেগুলো আলোচনা করেছিলাম তোমাদের বারবার আমি বলছিলাম যে যেগুলো তোমাদের কাজে লাগবে, যে প্রথম হতে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম হতে এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এগুলো আলোচনা করেছি। তো আশা করি তোমরা সবাই পড়েছো এগুলো। তো আমি আজকে বাকি অংশগুলো আলোচনা করব। বাকি অংশ যে মোটামুটি এ পর্যন্ত আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। গত ক্লাসে আমি আলোচনা করেছি, তো আশা করি তোমরা সবাই করার চেষ্টা করেছো। তো আমি তোমাদের পুনরায় স্মরণ করে দিতে চাই, যারা আমার এই অনলাইন ক্লাসে উপস্থিত আছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল এবং কোন শিফট অবশ্যই উল্লেখ করবে। তা আজকে দেখো, এই যে 20 নম্বর সংক্ষিপ্ত কোশ্চিন, যে কি আছে, যে এ কমা বি কমা সি কোনো গুণোত্তর প্রোগ্রামের ক্রমিক পদ হলে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 ভাগ এ কিউব প্লাস 1 ভাগ বি কিউব প্লাস 1 ভাগ সি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই প্রমাণটা করতে হবে আমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমরা সবাই জানো যে এই টাইপের অঙ্কগুলো 9-10 ছিল। 9-10 সমানুপাতের ধর্ম, অর্থাৎ 9-10 5.1 কোনো আগের বইগুলোতে ছিল। তো এগুলো আশা করি তোমরা সবাই পারবে। তারপরেও আমি আলোচনা করতেছি তোমাদের সুবিধার জন্য। যে দেখো, যে এখানে প্রশ্নে বলা হচ্ছে যে এবিসি কোনো গুণোত্তর প্রোগ্রামের ক্রমিক পদ হলে। তো ক্রমিক পদ সম্বন্ধে আমাদের সবারই আইডিয়া আছে। ক্রমিক পদ কোনগুলো বলো তো একটু দেখি। যে ক্রমিক পদ হচ্ছে 1 2 3। ক্রমিক বলতে পর্যায়ক্রমে দেখো হয়তো বাড়তে থাকবে, যে একটা প্রথমটা যদি 1 হয়, তারপর একটা 2, তারপর 3, তারপর 4, এভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। তো এগুলোই হলো ক্রমিক পদ। তাহলে এখানে দেখো, যে যেহেতু এবিসি কোনো গুণোত্তর প্রোগ্রামের ক্রমিক পদ, তাহলে আমরা লিখতে পারি মূলত এ ভাগ বি সমান বি ভাগ সি, অথবা বি ভাগ এ সমান সি ভাগ বি, যেটাই লেখো না কেন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি স্কয়ার সমান কত, এসি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই মনোযোগ সহকারে একটু লক্ষ্য রাখবে, যে এবিসি কোনো গুণোত্তর প্রোগ্রামের ক্রমিক পদ হলে আমরা লিখতে পারি কি, এ ভাগ বি সমান কি, বি ভাগ সি। যেহেতু এটা গুণোত্তর ধারা বা গুণোত্তর প্রোগ্রামন, তাহলে আমরা কি করতে হবে, হয় প্রথমটাকে দ্বিতীয় দ্বারা ভাগ সমান দ্বিতীয়টাকে তৃতীয় পদ দ্বারা ভাগ, অথবা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ সমান তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ ভাগ বি সমান বি ভাগ সি
সমান কি লিখতে পারি, বি স্কোয়ার সমান হলো এসি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা আমি বের করে রাখলাম, যেটা দেওয়া ছিল অঙ্কে। এখন দেখো যে বাম অংশে যে অংশটুকু আছে এটা সমান আমি ডান অংশটা প্রমাণ করে দেখাবো। তো এখন সবাই একটু লক্ষ্য রাখবে মনোযোগ সহকারে। দেখো বাম পক্ষে ছিল বা বাম অংশে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস হচ্ছে 1/c³। তাহলে এখান থেকে দেখো আমি এটাকে কি করব, আমি গুণ করে দিব। তাহলে যদি গুণ করি, দেখো 1-এর সাথে, তাহলে যদি গুণ করা হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর 1 গুণ করলে কি হয় বলো তো, ওটাই থাকে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে হলো a³ ছিল, a³ আছে, মাঝে প্লাস প্লাসই আছে। আবার এটার সাথে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে যদি 1 গুণ দেওয়া হয় তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারই হয়, আর নিচে b³ আছে, b³ দিলাম, মাঝে প্লাস আছে, প্লাস দিলাম, 1-এর সাথে আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ দিলে কি হয় বলো তো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারই হয়, আর নিচে c³ আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু সবাই লক্ষ্য রাখো যে ওপরে দেখো প্রথম পদটার যে এ স্কোয়ার আর নিচে হলো a³। তাহলে এখানে যদি কাটাকাটি করেও যে এ স্কোয়ার মানে কয়টা এ বলো তো, 2টা এ, আর a³ মানে কয়টা কয়টা এ বলো তো, 3টা এ। তাহলে এ স্কোয়ার আর a³ কাটাকাটি করলে নিচে কি থাকবে বলো তো, এ থাকবে। একইভাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মধ্যে নিচে বি কিউব আছে, বি স্কোয়ার আর বি কিউবের মধ্যে কাটাকাটি করলে কি থাকবে বলো তো, বি থাকবে। দেখো স্পষ্ট দেখতে পাচ্ছ, বি স্কোয়ার মানে 2টা বি আর বি কিউব মানে 3টে বি, অর্থাৎ বি ইন্টু বি, আর উপরকার বি স্কোয়ার মানে বি ইন্টু বি। তাহলে বি 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 কেটে যাচ্ছে, তার মানে নিচে বি থাকছে, তাহলে উপরে থাকছে মূলত এ স্কোয়ার সি স্কোয়ার, নিচে বি। তৃতীয়টার ক্ষেত্রে দেখো যে সি স্কোয়ার আর c³ কাটাকাটি করলে নিচে সি থাকবে, তাহলে উপরে থাকছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে হলো সি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে এখন ওপরের মানটা আমি ব্যবহার করার চেষ্টা করব। তাহলে ওপরের মানে কি ছিল, যে একটু লক্ষ্য রাখো যে বি স্কোয়ার সমান কত বলো তো, এসি। বি স্কোয়ার সমান কত, এসি। তাহলে দেখো বি স্কোয়ার সমান এসি ব্যবহার করেছি আমি এই জায়গাতে, বি স্কোয়ার সমান এসি, আর সাথে সি স্কোয়ার তো ছিলই। আর এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার ছিল, তাহলে ওইটাকে আমি ইচ্ছা করলে ব্র্যাকেট দিয়ে এসি এর উপর হোল স্কোয়ার লিখলাম আমি। আর তৃতীয়টাতে দেখো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ছিল, বি স্কোয়ারের মান কি বলতো, এসি। তাহলে দেখো এখানে মানটা আমি ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এখন দেখতে পাচ্ছ এ আর ই কেটে যাচ্ছে, তাহলে সি আর সি স্কোয়ার গুণ দিলে কত হয় বলতো, c³ হয়। আর এসি এর মানটা কত দেখো তো, যখন যেটা আমার দরকার সেটা আমি ব্যবহার করব। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মানে কত লিখতে পারো, এসি এর উপর হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে এখন দেখো যে এসি এর মানটা কত বলতো, বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের উপর স্কোয়ার মানে কত হয় বলতো, বি4 হয়। তাহলে বি4 কে বি দ্বারা যদি কাটা হয় তাহলে বি4 মানে 4টা বি, একটা বি কেটে গেলে কি থাকবে, বি³ থাকবে। তাহলে দেখো আমি আর একটু বলতে চাই যে বি স্কোয়ার আর বি স্কোয়ারের উপর হোল স্কোয়ার মানে কত, বি4, আর নিচে বি থাকছে, কাটাকাটি হলে বি4 মানে বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি, মানে 4টা বি, তাহলে একটা বি কেটে গেলে বি³ থাকবে। আর এখান থেকে দেখতে পাচ্ছ স্পষ্ট সি সি কেটে যাচ্ছে, এ স্কোয়ার আর এ গুণ দিলে কত হয়, a³। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে পাওয়া গেল c³ প্লাস b³ প্লাস a³। এটাকে যদি সোজা করে একটু লেখা হয় তাহলে কি থাকবে, সাজিয়ে লেখা হয় তাহলে a³ প্লাস b³ প্লাস c³। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল দেখো সেটাই বের হয়ে আসছে, যে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান হলো, আমরা প্রমাণ করে পাইলাম কি a³ প্লাস b³ প্লাস c³। তাহলে কেউ ইচ্ছা করলে, যেহেতু লেফট হ্যান্ড সাইড ধরেছো, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভ, অর্থাৎ প্রমাণ হয়ে গেল। তাহলে এগুলো খুবই ইজি অঙ্ক তোমাদের জন্য। তো আশা করি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে গুরুত্ব সহকারে, কারণ অনেক সময় সহজ অঙ্ক চলে আসে কিন্তু গুরুত্বহীনতার কারণে, বা মনে করে যে এগুলো পারবো, কিন্তু পরীক্ষার হলে দেখায় যে অল্প সময়ের মধ্যে মাথায় ক্যাচ করে না, তখন সমাধান করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যতই সহজ হোক তোমরা অবশ্যই সেগুলো কি করবে, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন দেখো যে 27 নাম্বার আছে, এই টাইপের অঙ্কগুলো তোমাদের মাঝে মাঝে পরীক্ষাতে আসে, যে যোগফল নির্ণয় করো বা সমষ্টি নির্ণয় করো। তো এগুলো আমি একটু আলোচনা করব, তো একটু সবাই লক্ষ্য রাখবে, নতুন ধরনের অঙ্ক। যে এখানে দেখো 27-এর 1-এ আছে, যে প্রথমে বলছে কি প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু সবাই লক্ষ্য রাখবে যে কি বলছে প্রশ্নে, প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করো। তাহলে এখান থেকে দেখো অঙ্কটাতে দেওয়া আছে কি 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখান থেকে দেখো এটাকে তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে যেহেতু প্রথমে কি আছে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো যদি আমি প্রথমে স্কোয়ারটা বাদ দিই, তাহলে দেখো 2 5 8। এটা যদি তুমি চিন্তা করো তাহলে দেখো 2 5 8, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত বলতো, 3।
8 থেকে 5 বাদ দিলে কত হয় বলতো 3, অর্থাৎ সাধারণ অন্তরটা কি হচ্ছে বলতো সেম আসছে। তাহলে সেম আসলে আমরা সেটাকে কি বলতে পারি বলতো, সেটা হলো সমান্তর ধারা। আমি ক্লিয়ার বলতে পারি সেটা কি ধারা, সমান্তর ধারা। আর অনুপাত যদি সব ক্ষেত্রে সমান হয় তাহলে সেটাকে বলতে পারি কি বলতো গুণোত্তর ধারা। তাহলে এখানে আমি স্পষ্ট হইলাম যে এটা কি ধারা, সমান্তর ধারা। তাহলে যেহেতু আমি আরেকবার বলতে চাই যে 5 থেকে 2 বাদ দিলে স্কোয়ার যদি বাদ দিয়ে আমি চিন্তা করি প্রথমে, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, 8 থেকে 5 বাদ দিলে কত বলতো 3। তাহলে এটা যেহেতু ডিফারেন্স সমান আসছে তাহলে এটা কি ধারা, সমান্তর ধারা। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু দেখো, সবাই লক্ষ্য রাখো যে এখানে প্রথম পদটা এ সমান কত বলতো 2, প্রথম পদ কত এ সমান 2, আর সাধারণ অন্তর ডি সমান কত আছে বলতো 5 মাইনাস 2, যে কথাটা আমি এখনই বললাম। তাহলে 5 মাইনাস 2 মানে কত বলতো 3। তাহলে দেখো আমি প্রথম পদ 2 পাইলাম আর সাধারণ অন্তর ডি সমান কত 3 পেলাম। তাহলে এখন ধারাটার বা সমান্তর ধারার এনতম পদের সূত্র কি, দেখো আমি গত ক্লাসেই তোমাদের স্পষ্ট করেছি, বারবার বলার চেষ্টা করেছি যে সমান্তর ধারার এনতম পদের সূত্র কি বলতো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে দেখো এ পেয়েছে কত বলতো 2, দেখো 2 ব্যবহার করেছি, আর এন মাইনাস 1 ইন্টু ডি মানে কত বলতো 3। এখন এই দেখেন একটু লক্ষ্য রাখো, যেহেতু এনতম পদগুলো দেখো প্রত্যেকটা টার্মে স্কোয়ার আছে, আমি ঠিকই আমার সুবিধা মতো আমি এ আর ডি বের করেছি অঙ্কটাকে সমাধান করার স্বার্থে, কিন্তু যেহেতু এনতম পদটা দেখো প্রত্যেকটা পদে স্কোয়ার আছে, এখানে দেখতে পাচ্ছ 2 স্কোয়ার আছে, 5 স্কোয়ার আছে, 8 স্কোয়ার আছে। তাহলে যেহেতু প্রত্যেকটা টার্মে আমার কি আছে বলতো স্কোয়ার আছে, অর্থাৎ বর্গ আছে, তাহলে আমাকে এনতম পদটা আমাকে কি করতে হয় বলতো, সূত্র আমি ব্যবহার করেছি ঠিকই আছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু যেহেতু আমাদের প্রত্যেকটা সংখ্যায় কি আছে, প্রত্যেকটা পদে স্কোয়ার আছে, এই কারণে এনতম পদটার উপর কি দিতে হবে বলতো স্কোয়ার দিতে হবে, না হলে কিন্তু মিলবে না, কারণ অঙ্কে যেহেতু আমার স্কোয়ার আছে অবশ্যই স্কোয়ার দিতে হবে। তাহলে এনতম পদটা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে আমাদের এইখানকার এনতম পদটা কি ওর উপর কি হবে হোল স্কোয়ার হবে। তাহলে দেখো এই মানটাই ব্যবহার করা হয়েছে, এর জায়গাতে 2 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মানটা কত বলতো 3। তাহলে এখান থেকে যদি গুণ করা হয় তাহলে 3n মাইনাস 3, অতএব 3n প্লাস 2 মাইনাস 3 ক্যালকুলেশন করলে কত হয় বলতো -1 হয়, যেহেতু মাইনাস এখানে 3 বড় আছে আর তার সামনে মাইনাস আছে, এই কারণে -3 থেকে +2 বাদ দিলে কি কত হয় বলতো -1 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3n মাইনাস 1 এর উপর কত বলতো হোল স্কোয়ার। তাহলে এখন দেখো এটাকে যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি তাহলে লিখতে পারি কি 3n এর উপর হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 2a মানে কত বলতো 3n ইন্টু b মানে কত বলতো 1। তাহলে দেখো 1 দিয়েছো, আর যেহেতু মাইনাস আছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে অবশ্যই এখানে মাইনাস বসবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে b মানে কত 1 এর উপর হোল স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখান থেকে স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ 3n এর উপর যদি হোল স্কোয়ার হয় তাহলে কত হচ্ছে বলতো 9n স্কোয়ার, মাইনাস 3 দুগুণা 6, তাহলে 6n প্লাস হলো 1। তাহলে এখন দেখো এখানে যেহেতু n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমাকে n এর মানটা এখন আমি পর্যায়ক্রমে 1 2 3 ডট ডট n পর্যন্ত অথবা 3টে 4টা বসালে আমি ধারাটা বুঝতে পারবো যে এটা কোন ধারায় যাচ্ছে। তাহলে এখানে প্রথমে দেখো n এর মানটা 1 2 3 ডট ডট ইত্যাদি বসে পাই, তাহলে কি হচ্ছে বলতো প্রথম পদ n এর মান যদি প্রথম n 1 বসাও তাহলে প্রথম পদ পাবো, 2 বসালে দ্বিতীয় পদ পাবো, আর 3 বসালে তৃতীয় পদ পাবো। এইভাবে n তম পদও ইচ্ছা করলে বের করতে পারবা। তাহলে এখান থেকে দেখো যে প্রথম পদ, তাহলে প্রথম পদে n এর মানটা কত বসাবো বলতো 1 বসাবো। তাহলে দেখো এখানে 9n স্কোয়ার, এখানে অনেকে বুঝতে পারো না, মান বসাতে গিয়ে অনেকে গুলিয়ে ফেলে বা ভুল করে ফেলে। তো তোমরা অবশ্যই যে যারা আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আছো তোমাদের যেন ভুল না হয় এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে গুরুত্ব সহকারে। তাহলে n এর মানটা দেখো প্রথম পদ হওয়ার কারণে n এর মানটা কত বলতো 1। তাহলে দেখো 9 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 প্লাস 1, দেখো এখানে তাই বসানো হয়েছে। কেউ মনে করো যোগ বিয়োগ করে নিতে পারো, আর এখানে যোগ বিয়োগ করার দরকার নাই। দেখো যোগ বিয়োগ করলে আবার ঝামেলা আসবে, তোমাকে করতে হবে প্রথম পদ a সমান কত d সমান কত, এই ধরনের ঝামেলা আসবে, তো দরকার নাই, যেভাবে আছে সেই অবস্থায় রাখবা। তাহলে 9 ইন্টু n এর মানটা 1 স্কোয়ার মাইনাস 6 ইন্টু n এর মানটা 1 প্লাস হলো 1। এখন একইভাবে দ্বিতীয় পদ বের করলে কি করতে হবে বলতো n এর মানটা 2 বসাইতে হবে। তাহলে দেখো 9 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 প্লাস 1, দেখো তাই দেওয়া আছে। দ্বিতীয় পদ 9 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 প্লাস 1। তাহলে দ্বিতীয় পদ কিভাবে বের করবো, n এর মানটা কত বসাবো বলতো 2 বসাবো। তাহলে 9 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 প্লাস 1। দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি বারবার রিপিট করতেছি, অনেকে আবার বিরক্ত করো না, যে স্যার বিরক্ত বোধ করো না যে স্যার বারবার একই জিনিস বলতেছে, কিন্তু সেটা যেটা আমি করতেছি তোমাদের সুবিধার
সুবিধার জন্যই করতেছি, কারণ আমি যদি একটা অঙ্কে একবার রিপিট করি, যদি সেটা 3 মিনিটে শেষ হয়, তাহলে বারবার রিপিট করলে দেখায় যে তোমাদের কয় মিনিট লাগবে, দেখা যায় 5-7 মিনিট লাগবে বা 8 মিনিট লাগবে। কিন্তু লাগুক, আমি তোমাদের সুবিধার্থে সময় বেশি লাগুক, কিন্তু আমি চাই তোমরা যেন সহজেই শিখতে পারো, সেই উদ্দেশ্যে আমার বারবার রিপিট করা। এই কারণে যারা ভালো স্টুডেন্ট আছে তোমরা এইভাবে বিরক্ত বোধ করবে না বারবার রিপিট করার কারণে, কারণ যারা ভালো স্টুডেন্ট সহজে একবার বললেই সহজে বুঝতে পারে, কিন্তু যারা অপেক্ষাকৃত ভালো চেয়ে একটু দুর্বল তারা কিন্তু দেখা যায় তাদের জন্য বারবার রিপিট করতে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে এন এর মানটা আমি 2 বসে পেলাম, 9 ইন্টু 2 স্কোয়ার মানে 6 ইন্টু 2 প্লাস 1। একইভাবে তৃতীয় পদ যখন আমি বের করব তখন এন এর মানটা কত বসাবো বলো তো, 3 বসাবো। দেখো তৃতীয় পদের সূত্র, এনতম পদের সূত্র আছে 9n স্কোয়ার মানে 6n প্লাস 1। তাহলে এন এর মানটা কি বসাবো, 3 বসাবো। তাহলে 9 ইন্টু 3 স্কোয়ার মানে 6 ইন্টু 3 প্লাস 1। দেখো 9 ইন্টু 3 স্কোয়ার মানে 6 ইন্টু 3 প্লাস 1। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেউ যদি মনে করতা যে এন এর মানটা বসাবো, তাহলে এই জিনিসটা আসবে। এই কারণে বসানি, এখানে 3 পর্যন্ত বসানো হয়েছে। তাহলে যেহেতু এন এর মানটা বের করাই আছে, এই কারণে নতুনভাবে আর বসাতে যাই সময় নষ্ট করে। তাহলে এখানে দেখো নির্ণয় যোগফল, অথবা তোমরা দাগ টানতে পারো, দেয়া বলতে পারো সমষ্টি এসএন, অথবা নির্ণয় যোগফল তুমি তোমার মতো করে লিখতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো নির্ণয় যোগফল বা এন সংখ্যক পদের যোগফল। এখন দেখো এখানে কয়টা ধারা আছে বলতো, 3টা ধারা আছে। একটু লক্ষ্য রাখো, এই প্রথমটা একটা ধারা, দ্বিতীয়টা একটা ধারা, তৃতীয়টা একটা ধারা। এখন লক্ষ্য রাখো, প্রথম যে ধারাটা আমি চিন্তা করব, তাহলে প্রথম ধারাতে দেখো 9 ইন্টু 1 স্কোয়ার, 9 ইন্টু 2 স্কোয়ার, 9 ইন্টু 3 স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথম ধারাটাতে দেখো প্রথমে কি কমন আছে, 9 কমন আছে। দেখো 9 কমন নেওয়া হয়েছে। তাহলে 9 কমন নিলে দেখো প্রথম পদ যেটা বের করেছে, তাহলে এখানে থাকছে কত বলতো, এগুলো আমরা লক্ষ্য করব না, তাহলে এগুলো লক্ষ্য করলে কিন্তু আমরা ভুল হয়ে যাবে, সেটা আমি পরে চিন্তা করব। কিন্তু আগে দেখো প্রথম ধারাটা নিয়ে চিন্তা করছি। তো 9 কমন হলে প্রথমটাতে কি থাকছে বলতো, 1 স্কোয়ার। দেখো 1 স্কোয়ার দেওয়া হয়েছে। আর যেহেতু সমষ্টি বা যোগফল বের করতে বলেছে, তাহলে এখানে অবশ্যই মাঝে প্লাস সূত্রে প্লাস যোগফলের জন্য। আর দেখ তৃতীয়টাতে 9 যেহেতু কমন নিয়েছে, তাহলে কি থাকছে বলতো, 2 স্কোয়ার। তৃতীয়টাতে যোগটা কিন্তু সমষ্টি বা যোগফলের প্লাস, আর তৃতীয়টাতে যেহেতু 9 দেখো প্রত্যেকটাতে কমন নেওয়া হয়েছে, তাহলে 3 স্কোয়ার। দেখো 3 স্কোয়ার দিয়েছি, প্লাস ডট ডট ডট। আর যেহেতু এনতম পদ এখানেও দেখো 9 ছিল, 9 কমন, তাহলে এখানে কি থাকছে বলতো, এন স্কোয়ার। দেখো এন স্কোয়ার দেওয়া হয়েছে। তাহলে প্রথম পদটা সম্পর্কে আমরা মোটামুটি এইভাবে লিখে ফেলতে পারলাম 9 কমন নেওয়ার পরে। এখন আমি দ্বিতীয় ধারাতে যাব। দ্বিতীয় ধারা দেখো এখানে কি আছে বলতো, দ্বিতীয় ধারায় অনেকে কিন্তু ভুল করে। দ্বিতীয় ধারা এখানে মাঝে কি আছে বলতো, মাইনাস। তাহলে দেখো এখানে মাইনাস দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে, মাইনাস। মাইনাস থাকলে মাইনাস দিব, প্লাস থাকলে প্লাস দিব। তাহলে দ্বিতীয় ধারায় প্রত্যেকটাতে দেখো দেখতে পাচ্ছ 6 কমন। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু লক্ষ্য রাখো সবাই মনোযোগ সহকারে। তাহলে এখানে কি কমন আছে, 6 কমন আছে। দেখো 6 কমন নেওয়া হয়েছে, আর মাইনাস সামনে থাকার জন্য মাইনাস নেওয়া হয়েছে। তাহলে 6 কমন নিলে প্রথম পদে কত আছে বলতো, 1। দ্বিতীয় ধারাটার দ্বিতীয় পদে আছে কত, 2। আর এখানে কত আছে বলতো, 3। দেখো তাহলে সেটাই লেখা আছে যে -6 কমন নিয়ে কি আছে, 1 যোগ 2 যোগ 3। আর এখানে 6 কমন নেওয়ার ফলে এখানে কি আছে বলতো, n। দেখো n দেওয়া হয়েছে। তারপর এই মাঝে তৃতীয় ধারায় দেখো মাঝে কি আছে বলতো, প্লাস আছে, প্লাস দিয়েছি। এখন দেখো এখানে যদি ওরা লেখেনি 1 যোগ 1 যোগ 1 প্লাস ডট ডট n, না ডট ডট n না 1, তৃতীয় ধারাটা হতো কি, ব্র্যাকেট দিয়ে কেউ লেখলে 1 যোগ 1 যোগ 1 প্লাস ডট ডট 1 হতো। এটা লেখিনি, যেহেতু n সংখ্যক 1 আছে, এই কারণে কি দেওয়া হয়েছে, n দেওয়া হয়েছে। এই জায়গা তো অনেকে বুঝতে পারে না, তো আমি আরেকবার রিপিট করতেছি। তৃতীয় ধারাটা প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখতে পারতাম 1 যোগ 1 যোগ 1 প্লাস ডট ডট এই যে 1, লাস্টের 1। তাহলে যেহেতু n সংখ্যক 1 আছে, কারণে এখানে সরাসরি n দিয়ে দিয়েছে। তোমরা সরাসরি দিতে পারো, অথবা একটা লাইন ব্র্যাকেট দিয়ে লিখতে পারো 1 যোগ 1 যোগ 1 প্লাস ডট ডট 1ই হবে 1। তাহলে এখান থেকে আমি n সংখ্যক 1 আছে, এই কারণে n দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের যে সূত্রগুলো আমি গত ক্লাসে আলোচনা করেছি, যে প্রথমত n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেখো, ওই সূত্রগুলি বারবার আমি তোমাদের বলেছি যে অ্যাডমিশন থেকে শুরু করে চাকরির পরীক্ষা, এবং কি প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, বিভিন্ন সেমিস্টারে এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তাহলে দেখো এই যে আমি গত ক্লাসে তোমাদের এগুলো প্রথমতে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রটা আমি আলোচনা করেছিলাম। তাহলে এখন ওটা কি আলোচনা করেছিলাম, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার। তাহলে এটা সূত্র কি বলেছিলাম বলতো, n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই কত বলতো, 6। তো আশা করি তোমরা এটা অবশ্যই পড়েছো। তাহলে দেখো সেটাই লেখা আছে, 9 ইন্টু 9 দেওয়া আছে, 9 দেওয়া আছে, আর 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার। এটা সূত্র কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই কত বলতো, 6।
আর এই মাঝে মাইনাস আছে মাইনাস, আর 6 ইন্টু এই যে 1 যোগ 2 যোগ 3 প্লাস ডট বাই এন, অর্থাৎ প্রথমত এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। কি বলেছিলাম গত ক্লাসে সূত্র হিসেবে আলোচনা করেছিলাম, এটা সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত বলতো 2। দেখো তাই লেখা আছে, 6 তো গুণ আছে সাথে, তাহলে 6 ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত 2 আর প্লাস এন। এখন দেখো যদি কেউ মনে করো যে স্যার আমি একটু কম বুঝি, তাহলে এখানে রেখে দিতে পারো, আর না হলে ক্যালকুলেশন করতে পারো। এগুলো প্রত্যেকটাতে কি কমন আছে বলো তো, এই যে এন কমন এন কমন এন কমন, তাহলে এন কমন নিয়েছে, তাহলে এন যদি কমন নাই তাহলে দেখো 9 আর 6 কাটাকাটি করলে কত থাকছে বলো তো, 3 দুগুণা 6 আর 3 দুগুণা 6 এর নিচে হলো 3। তাহলে দেখো কাটাকাটি করলে আমাদের 3 তিরিকে 9 আর 3 দুগুণা 6, তাহলে উপরে 3 থাকছে নিচে 2 থাকছে। তাহলে দেখো 3/2, যেহেতু এন কমন নেওয়া হয়েছে তাহলে এন প্লাস ওয়ান ইন্টু টয়েস এন প্লাস ওয়ান। দেখো আমি আর একবার বলতেছি, এর 9 আর 6 কাটাকাটি করলে 3 তিরিকে 9 আর 3 দিয়ে 6কে ভাগ কাটাকাটি করলে 3 দুগুণা 6, তাহলে এখান থেকে আমাদের উপরে থাকছে 3 আর নিচে হলো 2। দেখো 3/2 দেওয়া হয়েছে, আর এন যেহেতু কমন নেওয়া হয়েছে তাহলে থাকছে কি বলতো এন প্লাস ওয়ান আর ইন্টু টয়েস এন প্লাস ওয়ান। প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো সহজেই বুঝতে পারছো। আর এখানে দেখো এন যেহেতু কমন নেওয়া হয়েছে, 6 আর 2 কাটাকাটি করলে কত হয় বলতো 3 দুগুণা 6, তাহলে উপরে কি থাকছে বলতো 3। দেখো 3 ইন্টু এন যেহেতু কমন নেওয়া হয়েছে এন প্লাস ওয়ান, আর লাস্টেরটা প্লাস আছে প্লাস দিব, এন যেহেতু কমন নেওয়া হয়েছে দেখো 1 আছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো একটু লক্ষ্য রাখো, এই 2 যদি এখন এই জায়গাতে দেখো যে 3/2 ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টয়েস এন প্লাস ওয়ান মাইনাস 3 ইন্টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান। এখন দেখো এটা যদি আমি লসাগু কত করি 2 করি, তাহলে যদি লসাগু 2 করি তাহলে এখানে যদি উপরে গুণ দাও 3 ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টয়েস এন প্লাস ওয়ান, তাহলে সহজেই তুমি গুণ করতে পারবা। গুণ করলে কত আসবে দেখো তো, 6n স্কোয়ার প্লাস 9n প্লাস 3। আর এখানে দেখো লসাগু যদি দুটা 2 হয় তাহলে এখান থেকে 6 আসবে, 6 দিয়ে এই দুটাকে এটিকে সবটিকে গুণ করলে আমাদের কত আসবে, এই যে এটা আসবে যে -6n -6 প্লাস 2। তাহলে এখান থেকে আর নিচে 2 লসাগু 2 তো আছেই, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 6n স্কোয়ার আর 9n থেকে 6n বাদ দিলে কত হয় বলতো 3n, আর 3 আর 2 কত বলতো 5 -6 মানে হলো -1। তাহলে এটাই আমাদের n/2 ইন্টু 6n স্কোয়ার প্লাস 3n -1। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমি বারবার বলতেছি, কেউ যদি এই ক্যালকুলেশন করতে কারো অসুবিধা হয় তোমরা প্রয়োজন বোধে এখানে রেখে দিবা। করতে পারলে অবশ্যই ভালো, শেষ পর্যন্ত করতে পারলে অবশ্যই ভালো, যারা ভালো স্টুডেন্ট অবশ্যই করবা, কিন্তু যারা অপেক্ষাকৃত একটু কম পারো বা কম বুঝো তাহলে অবশ্যই তোমরা এখানেও রেখে দিতে পারবা, এগুলোর জন্য মার্ক কাটা হবে না, তোমরা অবশ্যই এখান পর্যন্ত রেখে দিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই সমষ্টি নির্ণয় বা এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করা আমরা শিখলাম। এখন এই টাইপের অঙ্ক আরও 2-1টা আমরা করতে চাই তোমাদের সুবিধার্থে। যেমন 27-3 আছে, দেখো অঙ্কগুলো যেহেতু বারবার পরীক্ষায় অনেক সময় আসে, তোমাদের সুবিধার জন্য আমি আরও 2-1টা আলোচনা করতে চাই। তাহলে দেখো 27-3 নাম্বারটাও আমি আলোচনা করতেছি তোমাদের সুবিধার জন্য। দেখো যে 27-3 নাম্বারে কি আছে 1 ইন্টু 3, এটা কিন্তু পয়েন্ট না, 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 7 প্লাস ডট ডট এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করো। প্রথমেই বলা আছে যে 27 নাম্বার অঙ্ক শুরুর প্রথমেই বলা আছে যে প্রথমত এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখান থেকে তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে এখানে দেখো 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 7। তাহলে এখন দেখো যেহেতু আমার এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে আমাকে এন সংখ্যক বা এনতম পদটা কি করতে হবে, বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখো যে এই যে 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 7 আছে, তাহলে এখানে দেখো প্রথম পদে 2টা টার্ম আছে, দ্বিতীয় পদেও 2টা টার্ম আছে, তৃতীয় পদে 2টা টার্ম আছে। তাহলে এখান থেকে স্পষ্ট দেখো যে এই ধারাটাতে প্রত্যেকটা পদে কিন্তু ধারা কিন্তু একটা, কিন্তু প্রত্যেকটা পদে 2টা করে টার্ম থাকার কারণে দেখো 2টা ধারা হয়ে গেছে। কিভাবে, হয়তো বলবো স্যার ধারা বলছেন একটা বা 2টা ধারা কিভাবে হলো। এখন এই কারণে 2টা ধারা বলতেছি আমি যে এখানে প্রথম টার্মগুলো নিয়ে একটা ধারা হয়ে গেছে। দেখো প্রথম টার্ম কি আছে বলতো 1, তারপর দ্বিতীয় পদের প্রথম টার্ম আছে 3, তৃতীয় পদের প্রথম টার্ম আছে 5। তাহলে দেখো 1 আর 3 5, এটা একটা কিন্তু ধারা হয়ে গেছে। একইভাবে দ্বিতীয় পদগুলো নিয়ে প্রত্যেকটা টার্মের দেখো প্রথম দ্বিতীয় টার্মগুলো নিয়ে আর একটা ধারা হয়েছে। তাহলে দেখো প্রথম পদের দ্বিতীয় টার্ম হলো 3,
5, 7, তাহলে এটা নিয়ে একটা ধারা হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, আমি আরেকবার বলতে চাই যে 1, 3, 5, তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে এনতম পদের সূত্র তো আমি জানি যে এটা একটা সমান্তর ধারা, অনেকে বুঝতে হয়তো সহজেই পারবে যে 1, 3, 5 যদি চিন্তা করো, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত বলো তো 2, 5 থেকে 3 বাদ দিলে কত 2, তাহলে দেখো ডিফারেন্সটা সমান আছে, তাহলে এটা অবশ্যই একটা কি ধারা বলো তো, সমান্তর ধারা। তাহলে প্রথমটা আমি চিন্তা করি, তাহলে সমান্তর ধারা এনতম পদের সূত্র কি দেখো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আবার একইভাবে দ্বিতীয় ধারাটার ক্ষেত্রে চিন্তা করলে দেখো 3, 5, 7, এটাও কিন্তু একটা সমান্তর ধারা। তাহলে কিভাবে 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে অর্থাৎ ডিফারেন্স সমান আসছে, কারণ এটাও কিন্তু একটা সমান্তর ধারা। তাহলে প্রথম ধারার জন্য দেখো এনতম পদের সূত্র নেওয়া হয়েছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দ্বিতীয় ধারা অর্থাৎ 3, 5, 7 এর জন্য এনতম পদের সূত্র নেওয়া হয়েছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কারণ দেখো এটা দুইটা ধারায় বিভক্ত হওয়ার কারণে এনতম পদ দুইটা নেওয়া হয়েছে। যদি তিনটা থাকতো 1 ইন্টু 3 ইন্টু 4, তাহলে আমি তিনটা এনতম পদ নিতাম। এখানে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো সহজেই। তাহলে আমার দুইটা ধারায় বিভক্ত হওয়ার কারণে ধারা কিন্তু একটাই, কিন্তু দুইটা ধারায় দেখো 1, 3, 5 নিয়ে একটা ধারা, 3, 5, 7 নিয়ে আর একটা ধারা। এই কারণে দেখো এনতম পদ কিন্তু দুইটা আসছে। এখন আমি দেখো দুইটা ধারার আলাদা আলাদা প্রথম পদ, এনতম পদ বা সাধারণ অন্তর এগুলো ব্যবহার করার চেষ্টা করব। তাহলে দেখো প্রথম ধারা কি বলেছি 1, 3, 5, তাহলে এটার প্রথম পদ কি বলতো 1, এর মানটা কত 1, দেখো 1 ব্যবহার করা হয়েছে, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে কত, ডি মানে প্রথমটা দেখো 3 থেকে 1 বাদ দিলে কত হয় বলতো 2, দেখো ডিটা হলো 2। একইভাবে দ্বিতীয় দ্বিতীয় এনতম পদের ক্ষেত্রে দেখো দ্বিতীয় ধারা, তাহলে দেখো প্রথম পদ n মানে কত বলতো, প্রথম পদ a সমান কত বলতো 3, আর n মাইনাস 1 টু দ্বিতীয় পদের সাধারণ অন্তর, দ্বিতীয় ধারার সাধারণ অন্তর কত বলতো 5 মাইনাস 3 মানে কত বলতো 2, দেখো 2 দেওয়া হয়েছে। তাহলে এখন আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি যে 1 প্লাস 2 আর n গুণ দিলে টোয়াইস n মাইনাস 2 একে 2, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 3 প্লাস টোয়াইস n মাইনাস 2। তাহলে এখান থেকে 2n প্লাস 1 মাইনাস 2 করলে 2n মাইনাস 1 হয়, আর এটাতে দেখো 3 প্লাস 3 মাইনাস 2 করলে প্লাস 1 হয়, তাহলে টোয়াইস n প্লাস 1 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 2n এর উপর স্কোয়ার মানে কত 4n স্কোয়ার, আর 1 এর উপর স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, তাহলে 4n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি n তো পদটা দিলাম 4n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি এনতম পদটা সহজেই বের করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু এনতম পদটা যদি আমি বের করতে পারি, অঙ্কটা সহজেই সমাধান করতে পারি। তাহলে অঙ্কটাতে যেহেতু প্রথম অঙ্কটাতে যেভাবে আমি বসাইছি এন এর মানটা 1, 2, 3 পর্যায়ক্রমে, এখানেও দেখো একইভাবে বসানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু সবাই লক্ষ্য রাখো, এন এর মানটা দেখো 1, তাহলে 1 বসালে প্রথম পদটা 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে কত হয় বলো তো 1ই হয়। একইভাবে দ্বিতীয় পদে এন এর মানটা কত বসাবো বলো তো 2 বসাবো, দ্বিতীয় পদে এন এর মানটা কত বসাবো 2 বসাবো, তাহলে দেখো 2 বসানো হয়েছে, 4 ইন্টু এন এর মানটা কত 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে 1ই হয়। তৃতীয় পদে একইভাবে এন এর মানটা কত বসাবো বলো তো 3 বসাবো, তাহলে দেখো 3 স্কোয়ার। কেউ যদি মনে করো চতুর্থ পদ বের করবে, তাহলে 4 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 1, এটাই যে করতে হবে তা না, তোমার পরিস্থিতির উপর ডিপেন্ড করে। পরীক্ষার হলে যদি সময় না থাকে তোমরা অবশ্যই প্রথম আর দ্বিতীয় পদ নিয়ে করে ফেলবা, আর যদি সময় পাও তাহলে কমপক্ষে 3টা পদ নিবা, 4টাও নিতে পারো, এরকম নিতে পারো। তো এই কারণে পরিস্থিতি মানুষকে যেভাবে চিন্তা করার সেভাবে চিন্তা করতে হবে। যদি সময় কম থাকে তাহলে দ্বিতীয় পদ পর্যন্ত নিয়ে অঙ্কটা সমাধান করে ফেলবা, আর যদি সময় বেশি থাকে তাহলে অবশ্যই তৃতীয় পদ বা চতুর্থ পদ পর্যন্ত নিবা, তাহলে ধারাটা সহজেই বোঝা যাবে। তাহলে দেখো তোমরা সহজেই বুঝতে পারছো। তাহলে এখন দেখো এই জায়গাতে নির্ণয় যোগফল বা ধারাটির সমষ্টি আমি বের করার চেষ্টা করব। তাহলে প্রথম ধারায় প্রথম দেখো এখানে 2টা ধারা হয়েছে, তাহলে প্রথমগুলো নিয়ে একটা ধারা, দ্বিতীয়টা নিয়ে একটা ধারা। তাহলে প্রথম ধারায় দেখো প্রথমটাতে কি কমন আছে বলো তো 4 কমন আছে। তাহলে যদি 4 কমন নাও তাহলে থাকছে কি, এটা যেহেতু নির্ণয় যোগফল বের করতে হবে, তাহলে প্রত্যেকটার প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে 4 কমন, 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট কি হবে বলতো, এই যে 4 ইন্টু n স্কোয়ার এনতম পদের জন্য তাহলে n স্কোয়ার হবে। তাহলে আমি আরেকবার বলতে চাই, তাহলে যেহেতু 2টা ধারায় বিভক্ত হয়েছে, তাহলে 4 কমন নিলে 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট কি হবে বলতো n স্কোয়ার। দেখো তাই করা আছে, 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার।
আর যেহেতু মাইনাস আছে মাঝে আর প্রত্যেকটাতে ওয়ান আছে, দেখো এই জায়গাতে লিখে দেওয়া হয়েছে 1+1+1 প্লাস ডট ডট লাস্টেরটাও +1, মাইনাস কমন নেওয়ার কারণে দেখো +1 হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন দেখো আমি এটা বারবার যেহেতু গত অঙ্কটাতেও আমি আলোচনা করলাম, তাহলে এখানে দেখো একই জিনিস আছে যে প্রথমত এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেখো বারবার আসছে, তাহলে বর্গের সমষ্টি বা বর্গের যোগফল, তাহলে 4 ইন্টু এটা সূত্র কি n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই কত বলো তো 6। আর এখানে কি আছে বলো তো n সংখ্যক 1 আছে, কি আছে n সংখ্যক 1 আছে, এই কারণে দেখো এটা সমষ্টি কত হবে n হবে। তাহলে এখান থেকে আমি এটা আর ডিটেলস আলোচনা করব না, কারণ এখান থেকে তুমি এভাবে রেখে দিতে পারো, অথবা যদি n কমন নাও তাহলে সহজেই তোমরা এগুলো ক্যালকুলেশন করে আমার লাস্টে আসছে কি বলতো n/3 ইন্টু 4n² প্লাস 6n - 1, তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করার চেষ্টা করবে, আর যদি না পারো কমপক্ষে এখানে রেখে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটা আমি আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। তো আমি বারবার বলতেছি যে যতই তোমরা বুঝতে পারো অবশ্যই বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন এই যে এই টাইপের অঙ্কগুলো একটু আমি আলোচনা করব, এই টাইপের অঙ্ক, কারণ এটা একটু এগুলো হচ্ছে একটু ডিফারেন্স, দেখো একটু লক্ষ্য রাখো। তো আমি তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু সবাই লক্ষ্য রাখবে যে দেখো আমি তোমাদের ক্লাসে যেহেতু অনেকগুলো অঙ্ক তোমাদের অতি সংক্ষিপ্ত রচনামূলকে অনেকগুলো অঙ্ক থাকে, তো দেখা যায় একটা চ্যাপ্টারে 50-60টা অঙ্ক থাকে, অতি সংক্ষিপ্ত 20টা, সংক্ষিপ্ত 20টা, রচনামূলক হয়তো 20টা বা 30টা, তো একটা চ্যাপ্টারে প্রায় 60, 65 বা 70টা অঙ্ক থাকতে পারে। তো এগুলো সবগুলো হয়তো তোমাদের জন্য আলোচনা করা সম্ভব হয় না। তো আমি আশা করব তোমরা অনুশীলনীতে যে অঙ্কগুলো বিশেষ করে সালে আসছে সেগুলো গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করবে, গুরুত্ব সহকারে সমাধান করার চেষ্টা করবে, পাশাপাশি অনুশীলনী সালেরগুলো করার চেষ্টা করবে, পাশাপাশি উদাহরণের যেগুলো সালে আছে সেগুলো করার চেষ্টা করবে। কারণ যারা ভালো স্টুডেন্ট যতই প্র্যাকটিস করবে ততই তুমি পরীক্ষাতে ভালো করবে, কারণ এক বইয়ের অনুশীলনী অন্য বইয়ের দেখা যায় উদাহরণে আছে। এই কারণে যে কোনো একটা বই যদি তুমি ভালোভাবে ফলো করো তাহলে অনুশীলনী আর উদাহরণ যদি বিশেষ করে যেগুলো সালে আসছে সেগুলো গুরুত্ব সহকারে করার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরা যে কোনো বই থেকে অঙ্ক কোশ্চেন করা হোক না কেন তোমরা সহজেই সমাধান করতে পারবে। তা আমি দেখো সময় খুব বেশি নাই, আর একটা লাস্ট অঙ্ক দেখো এই টাইপের অঙ্কগুলো একটা আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। দেখো 34-এর 1-এ আছে যে 7 + 7 7 + 7 7 7 প্লাস ডট ডট ধারাটির n পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে যেহেতু সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, কারণ এস ধরা হয়েছে সামেশন মানে যোগফল বা সমষ্টির কারণে এস ধরা হয়েছে, এস সমান হলো 7 + 7 7 + 7 7 7। তাহলে এখানে দেখো একটু লক্ষ্য রাখো যে যেহেতু এই অঙ্কগুলো তুলনামূলক সোজা, কারণ এখানে কি কমন নেওয়া হয়েছে বলতো 7 কমন নেওয়া হয়েছে। তাহলে 7 যদি কমন নাও তাহলে কি থাকছে বলতো, যদি 9 থাকতো 9 9 9 9 9 9, তাহলে আমি কি কমন নিতাম বলতো 9 কমন নিতাম। যদি 11 11 এরকম থাকতো তাহলে 11 কমন নিতাম। যদি 8 থাকতো তাহলে 8 কমন নিতাম। তাহলে আমাকে একটা ভালো করে বুঝলে অন্যান্য অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। তাহলে দেখো এখানে কি কমন নেওয়া হয়েছে, 7 কমন নেওয়া হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো 7 কমন নিলে এখানে কি থাকে বলো তো 1, আর 77 থেকে 7 কমন নিলে 7 11 77, তাহলে 7 দিয়ে ভাগ করলে দেখো 1, 7 দিয়ে ভাগ করলে 1, 777, অর্থাৎ 7 7 7 থেকে যদি 7 কমন নিলো তাহলে কি থাকে বলো তো, তুমি আলাদা আলাদা একটা একটা করে চিন্তা করবা। তাহলে দেখো 7কে 7 দ্বারা ভাগ করলে 1, 7কে 7 দ্বারা ভাগ করলে 1, 7কে 7 দ্বারা ভাগ করলে 1, তাহলে আমি পাইলাম প্রথমটা 1, তারপরে 11, তারপর হলো 111 প্লাস ডট ডট। এখানে আমি তোমাদের বারবার বলতে চাই, যেহেতু এখানে n পদের সমষ্টি বের করতে বলছে অবশ্যই প্লাস ডট ডট এগুলো দিতে হবে। অনেকে কি করে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেয়, দিয়ে মনে করো যে আমার অঙ্কটা হয়ে গেছে, কিন্তু না, এটা অবশ্যই করবা না। কারণ যেহেতু n পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে অবশ্যই তোমাকে কি করতে হবে, প্লাস ডট ডট চিহ্ন দিতে হবে। কারণ তুমি এই 2-3টা দিয়ে দেখাইছো তোমাদের ফর্মালিটি, কিন্তু এর পরেও অনেকগুলো টার্ম আছে, পদ আছে, এই কারণে অবশ্যই প্লাস ডট ডট এই চিহ্নগুলো দিতে হবে। তার মানে তুমি 3টে দিয়েছো, বোঝানোর চেষ্টা করেছো, অনেক এর সাথে আরো অনেক আছে, এই কারণে অবশ্যই ডট ডট চিহ্ন দিতে হবে। এখানে ক্লোজ করলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। তো এই কারণে অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। তাহলে এখন দেখো এই জায়গাতে অঙ্কটা সমাধান করার সাথে হয়তো বলবো স্যার কেন 9 দ্বারা গুণ দিব, তো 9 দ্বারা গুণ আমি করতে চাই না, কিন্তু কেন করতে হচ্ছে দেখো, এটা কোনো ধারায় আসছে না, গুণোত্তর ধারাও আসছে না, সমান্তর ধারা আসছে না। তুমি সমান্তর ধারা করো, দেখো আসছে না, 11 থেকে 1 বাদ দিলে কত 10, 111 থেকে
যদি 11 বাদ দাও তাহলে কি হচ্ছে বলো তো 100 আসছে। তাহলে দেখো ডিফারেন্সটা সমান আসছে না, এই কারণে আমি এভাবে করতে পারবো না। এই কারণে আমাকে কৌশল করে দেখো এখানে যা থাকবে দেখো 9 দিয়ে আমি ভাগ দিয়েছি, আবার 9 দিয়ে গুণ দিয়েছি অঙ্কটাকে সমাধান করার স্বার্থে। তাহলে যেহেতু এটা কোনো ধারায় আসছে না, গুণোত্তর সমান্তর ধারা কোনোটাতেই আসছে না, এ কারণে কি করেছি আমি 9 দ্বারা উপরটাকে গুণ দিয়েছি আর নিচে 9 দিয়েছি, কারণ 9 কমন নিলে যে 9 9 কেটে যায়। দেখো কোনো মানের কোনো পার্থক্য হবে না, কারণ একই জিনিস দিয়ে যদি ওপর নিচকে গুণ দেওয়া হয় তাহলে সেটার মানের কোনো পরিবর্তন হয় না। আমাকে সুবিধার্থে ঠিকই করতে হবে, কিন্তু সেটার মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন দেখো 9 দ্বারা গুণ দিয়েছে উপরে আর নিচে 9 দিয়েছে, তাহলে 9 দ্বারা গুণ দিলে কত, 9 একে 9 আর 9 11 99, 9 111কে গুণ দিলে 999, প্লাস ডট ডট অবশ্যই দিবা। আর এখানে দেখো এখন 7/9, এখন 9 মানে কত বলো তো 10 - 1, 10 - 1 প্লাস 99 মানে কত 100 - 1, আর 999 মানে কত 1000 - 1, তারপরে প্লাস ডট ডট চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন দেখো এখানে দুইটা আছে 710 - 1, এখানে 100 - 1, 1000 - 1। আর এখানে দেখো এখন 7/9 প্রত্যেকটার সাথে কমন। এখন কি করেছে, এটাকে দুইটা ধারায় ভাগ করে নিয়েছে, অর্থাৎ প্রথম টার্মগুলো নিয়ে একটা ধারা করেছে, দ্বিতীয় টার্মগুলো নিয়ে আরেকটা ধারা করেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো 7/9 নিয়ে প্রথম ধারাটা আলাদা করে নিয়েছে। প্রথম টার্মে কি আছে 10, তারপরে দ্বিতীয় পদে প্রথম টার্মে আছে 100, আর এটা আছে কি 1000, অর্থাৎ 1000। তাহলে এখানে দেখো 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট অবশ্যই দেবা। এখানে 7/9 কমন নেওয়া হয়েছে। আর লাস্টেরটা দেখো -1, এখানেও -1 যেহেতু n সংখ্যক 1 আছে কারণে মাইনাস দিয়ে তোমরা একটা লিখতে পারো যে 7/9 কমন 1 যোগ -7/9 কমন ব্র্যাকেট দিয়ে 1 যোগ 1 যোগ 1 প্লাস ডট ডট 1 দিয়ে এটার মানে কত হয় বলো তো n হয়। আর 7/9 কি আছে, কমন আছে, তাহলে আমরা একবারই লিখতে পারি 7/9n। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মাইনাস কমন নিলে 7/9 তো কমন আছে, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট প্লাস 1 অথবা ডট ডট রাখলেও হবে। তাহলে 7/9 ইন্টু n পাওয়া গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন এই জায়গাতে লক্ষ্য রাখো, দেখো সময় যেহেতু পার হয়ে যাচ্ছে এই কারণে একটু লক্ষ্য রাখো। প্রথমটাতে দেখো, প্রথমটা কিন্তু আমাদের গুণোত্তর ধারা হয়ে গেছে। কিভাবে গুণোত্তর ধারা, দেখো সমান্তর ধারা হওয়া সম্ভব না। 100 থেকে 10 বাদ দিলে 90, 1000 থেকে 100 বাদ দিলে কত হয় বলো তো 900। যেহেতু ডিফারেন্স সমান হচ্ছে না এই কারণে অবশ্যই সেটা সমান্তর ধারা নয়। এখন তুমি যদি ভাগ করো, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো, 100কে 10 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো 10, 1000কে 100 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো 10। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কি ধারা বলো তো গুণোত্তর ধারা। তাহলে যেহেতু তোমরা জানো যে কোনটা কিভাবে সমান্তর ধারা হবে, কিভাবে গুণোত্তর ধারা হবে, তাহলে এখানে স্পষ্ট বলতে পারি এটা কি ধারা, গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা দেখো এখন সমষ্টির সূত্রটা আমি বসিয়ে দেবো। 7/9 কমন আছে, তাহলে এখানে সমষ্টির সূত্র কি বলতো a ইন্টু r⁴ n-1, নিচে হলো r-1। তো এখানে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদের যখন আমি আলোচনা করেছি সূত্রগুলো, দুটো সূত্র লিখেছিলাম সমষ্টির সূত্রের, একটা a ইন্টু r⁴n-1, নিচে r-1, আর একটা লিখেছিলাম কি a ইন্টু 1 - r⁴n, নিচে হলো 1 - r। তাহলে এখানে দেখো এই সূত্রটা কেন লাগলো তা একটু লক্ষ্য রাখো। এখানে প্রথম পদ এর মানটা আছে 10, আর সাধারণ অনুপাতটা দেখো 100কে 10 দ্বারা ভাগ দিলে কত হয় বলো তো 10, যা 1-এর চেয়ে বড়। আমি আগে বলেছিলাম যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে এই সূত্রটা লাগবে, এই সূত্রটা হবে। আর 1-এর চেয়ে যদি ছোট হয় তাহলে 1 - r⁴a ইন্টু 1 - r⁴n, নিচে 1 - r হবে। যেহেতু এটা 1-এর চেয়ে 100কে 10 দ্বারা ভাগ করলে 10 হয়, অথবা 1000কে 100 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো 10 হয়। তাহলে দেখতে পাচ্ছি সাধারণ অনুপাতের মানটা কি, সাধারণ অনুপাতের মানটা হলো 1-এর চেয়ে বড়, এই কারণে আমাদের এই সূত্র অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আর -7n/9 তো আছেই। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু লক্ষ্য রাখো 7/9 ইন্টু এর মানটা কত, প্রথম পদ 10, আর আর এর মানটা 100কে 10 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো 10, তাহলে 10⁻n-1, নিচে হলো 10-1। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু যদি আমি ক্যালকুলেশন করি, 7 আর 10 গুণ দিলে কত হয়, 7 10 70, আর এখানে 10 থেকে 1 বাদ দিলে 9, 9 9 কত বলো তো 81। তাহলে 70/81 ইন্টু 10⁻n-1 আর -7n/9 তো ছিল আগে থেকে। তাহলে আমাদের এটাই হলো আমাদের
এন পদের সমষ্টি নির্ণয় সূত্র। তাহলে এখান থেকে আমি সহজেই বের করতে পারলাম। তো আমি আশা করি এগুলো তোমরা ফলো করে, উদাহরণে অনেকগুলো অঙ্ক আছে, 9 দিয়ে আছে, 8 দিয়ে আছে, 5 দিয়ে আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। যেখানে দেওয়া আছে তোমাদের সেম খুবই সুন্দর করে দেওয়া আছে যে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। 5 দিয়ে আছে, 4 দিয়ে আছে, 8 দিয়ে আছে। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা অনলাইন ক্লাসগুলো করার চেষ্টা করবে। আজকে যেহেতু নির্ধারিত সময় শেষ, তোমরা বাসায় যে হোমওয়ার্ক সংখ্যা